প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তো দেখো এখানে স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি বালককে দেখতে পাচ্ছ। তো তোমাকে যদি বলা হয় বলো তো বালকটির অবস্থান কোথায়, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না, কারণ বালকটির আশেপাশে তুমি এমন কোনো বস্তু দেখতে পাচ্ছ না যার সাথে তুলনা করে বলবে যে বালকটি অমুক বস্তু থেকে এত মিটার দূরে আছে, অমুক বস্তু থেকে এত মিটার ডান দিকে আছে, বা অমুক বস্তু থেকে এত মিটার বাম দিকে আছে। তো এবার দেখো, যদি তোমাকে এই সিনারিটা দেয়া হয় যে বালকটির পাশে একটি গাছও ছিল, তখন কিন্তু তুমি বলবে যে বালকটি এই গাছটা থেকে 5 মিটার ডান দিকে আছে, রাইট? তাহলে এই ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখো এখানে গাছটা কি ছিল? গাছটা ছিল একটা স্থির বস্তু। আমরা কি করেছি? আমরা বালকটির অবস্থান বের করেছি, রাইট? আমরা বালকটির অবস্থান বের করেছি। তাহলে এই বালকের অবস্থান বের করতে যে আমাদের কি প্রয়োজন হয়েছে? আরো একটা স্থির বস্তু যার সাথে তুলনা করে আমরা বালকটির অবস্থান বের করেছি। তাহলে বালকটির অবস্থান বের করতে যে আমাদের যে স্থির বস্তুর সাথে তুলনা করতে হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি প্রসঙ্গ কাঠামো বা প্রিফেস। তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা বলতে পারি যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে বলে প্রসঙ্গ কাঠামো। এবার দেখো দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় বলো তো স্কুলটির অবস্থান কোথায়, এবারও আগের মতোই তুমি বলতে পারবে না স্কুলটি কোথায় অবস্থান করছে, কারণ স্কুলের আশেপাশে তুমি কোনো বস্তু দেখতে পাচ্ছ না। এবার যদি তোমাকে বলা হয় যে স্কুলের পাশে একটা বাড়িও ছিল, তখন তুমি বলতে পারলে যে বাড়িটি থেকে স্কুলটা 5 মিটার ডান দিকে আছে, রাইট? তাহলে এই ঘটনার ক্ষেত্রেও দেখো আমরা কি করেছি? আমরা স্কুলটির অবস্থান বের করেছি কার সাপেক্ষে? এই ঘরটির সাপেক্ষে। তখন আমরা এই ঘরটাকে বলতে পারবো প্রসঙ্গ কাঠামো।